দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আতিকুর রহমান। শুধু নির্বাচনের জন্যই দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, তাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে এই দায়িত্বে থাকা অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর অনেক আলোচনা হয়েছে, এ নিয়ে কোনো চাপ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নামে বিভিন্ন পক্ষ। আওয়ামী লীগ নিষিদ্ধের পর ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে বড় পরিসরে আন্দোলনে নামে তার সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরা। পাল্টাপাল্টি দাবি আসে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের। এরই মধ্যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নজর কাড়ে সবার। এমন অবস্থায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে কথা ওঠে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান। এমন খবর ছড়িয়ে পড়ার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে প্রতিদিন, তাই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার প্রাসঙ্গিকতা নেই। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যুটি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্বে আসেনি অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানান উপদেষ্টা। বলেন, এদিক সেদিকের কোনো সুযোগ নেই। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী দোসরদের বিচার সহ ভারতের এজেন্ডা বাস্তবায়নের সহায়তাকারী উপদেষ্টাদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা জুলাই প্রক্লেমেশন ঘোষণার তাগিদ দেন। সচিবালয়ে যেসব আওয়ামী দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণের দাবিও জানান তারা। বলেন, উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে সরিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ভয়াবহতা বিবেচনায় 2016 সালে বজ্রপাতকে ঘোষণা করা হয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হয় তাল গাছ রোপণ, বৈদ্যুতিক দণ্ড স্থাপন সহ বেশ কিছু উদ্যোগ, যেগুলোকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আর বিশেষজ্ঞের মতে প্রান্তিক মানুষদের মৃত্যুতে বরাবরই উদাসীন থাকে রাষ্ট্র কাঠামো। শফিকুল ইসলামের রিপোর্ট। আবহমান বাংলার কৃষি জীবনের চিরচেনা প্রতিচ্ছবি। ফসল ফলিয়ে ঘাম ঝরিয়ে গোধূলির আলো মেখে ঘরে ফেরা, কিন্তু সবার ফেরা হয় না। আচমকা বজ্রপাত ফিরতে দেয় না। ফিরতে দেয়নি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের নবম শ্রেণীতে পড়ুয়া ইরিনা আক্তারকে। এই মে মাসের 6 তারিখে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হয় ইরিনা ও তার বান্ধবী আদ্রিতার। দেখলাম অনেক মানুষ, আমি বাচ্চাদের ধরে কোলে লইলাম, লইলে খাইলে আমার একটা ডাক দিছে, আব্বা আইসো। আর কিছু কোয়ার মতো আর কিছু কইতে আসছে না। প্রতিদিন পরীক্ষা দিলাম, আমার মেয়ে গোসল দিয়ে জানে না, এই দিন গোসল দিলেন আমার মেয়ে গোসল দিয়েছে। প্রতি বছর বিশ্বে বজ্রপাতের মৃত্যু হয় এমন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আর এসব মৃত্যুর অধিকাংশই হয় গ্রামীণ জনপদে। সরকারি তথ্য আর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে প্রায় 100 প্রাণহানি হয়েছে বজ্রপাতে। আর গেল 14 বছরে মারা গেছেন 4000-এরও বেশি মানুষ, যাদের 70% কৃষক।
তালগাছ রোপণ আর বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বজ্রপাতের মৃত্যু ঠেকানোর উদ্যোগ নেওয়া হয় বছর কয়েক আগে, কিন্তু নড়বড়ে পরিকল্পনায় গচ্চা যায় শত কোটি টাকা। এতদিন পর এসব প্রকল্পকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এগুলি ছিল গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, যেটা প্রতি বছর আমরা করে থাকি। তার আওতায় একটা টেস্ট কেস হিসাবে নেওয়া হয়েছিল। আর আমাদের আবহাওয়া অধিদপ্তর রয়েছে, তারা আরেকটি অ্যাপস নিয়ে কাজ করছেন, যে নির্ধারিত কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার 30 মিনিট বা 40 মিনিট বা 20 মিনিট আগে তারা মেসেজ যাতে দিতে পারেন সে বিষয়ে তারা কাজ করছেন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বজ্রপাত গবেষক বলছেন, প্রান্তিক মানুষদের মৃত্যুতে রাষ্ট্র বরাবরই উদাসীন। বজ্রপাতের ক্ষেত্রেও ঘটেছে তাই। আমার মনে হচ্ছে যেহেতু এটা গরিবের সমস্যা, বড় লোকের সমস্যা না, বজ্রপাত নিয়ে কথাবার্তা হয়, যে সময় মারা যায়, মারা না গেলে কিন্তু এটা সারা বছর এরকম কোনো কথাবার্তা হয় না। এইখানে আপনাকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেখানে মানুষকে বাঁচানো যায়। টেস্ট কেস নিচ্ছেন কিন্তু মানুষ মরতেছে, তাহলে তো আর টেস্ট কেস কোনো কাজে লাগলো না। এই গ্রামীণ জনপদ জানে না বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ, জানে না প্রতিরোধী বা কী। বিজ্ঞানী আর সরকার যারা এসব জানেন, প্রাণহানি ঠেকাতে তাদের দিকেই তাকিয়ে প্রান্তিক মানুষেরা। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আর এই আদেশের পর শায়ান এফ রহমানের সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করা যাবে না। এসব সম্পদ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল বলে জানায় ফিনান্সিয়াল টাইমস। জব্দকৃত অ্যাপার্টমেন্টের একটি লন্ডনের গ্রসভেনর স্কোয়ার এবং অপরটি গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টগুলো 6.5 মিলিয়ন এবং 1.2 মিলিয়ন পাউন্ডে কেনা। জানা যায় শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টে মাঝে মধ্যেই থাকতেন। হত্যা, নির্যাতন সহ নানা কারণেই বছর জুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু। তথ্য বলছে উত্তরাঞ্চলের 4 জেলায় 5 বছরে প্রাণ গেছে 34 জনের। আবার মাঝে মধ্যেই চুক্তি ভেঙে উদ্ভট আচরণ করছে বিএসএফ। সব মিলিয়ে সীমান্ত ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। ধান, আম আর সবজি উৎপাদনে বৃহত্তর অঞ্চল রাজশাহী। কৃষিসহ নানা কাজে সীমান্তে পা ফেলতে হয় এ এলাকার মানুষের। আনাগোনা আছে চোরাকারবারিদেরও, যা নিয়ন্ত্রণের নামে হত্যা আর নির্যাতন যেন নিয়মে পরিণত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 2020 সালে নওগাঁর পোরশা সীমান্তে গিয়েছিলেন সুভাষচন্দ্র সহ কয়েকজন। বাকিরা বেঁচে ফিরলেও সুভাষ ফেরেননি আজও। পরিবারের দাবি, বিএসএফের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। আইন ও সালিশ কেন্দ্র বলছে, ঠিক এভাবে গেল 5 বছরে সারা দেশে সীমান্তে হত্যা হয়েছে 151 জনের, যার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে প্রাণ যায় 34 বাংলাদেশির। সবাই বলছে মারা গেছে, লাশ পাইনি, দেখতেও পাইনি চোখে, শুধু মোবাইলের ছবি তুলে নিয়ে এনে দেখাইছে। কেন যে গুলি করলো আর কেন যে মারে ফেললো সেটাও বলতে পারবো না। বর্ডার সিকিউরিটি ফোর্স তারা একটা মানুষের সাথে যে কি আচরণ করতে হয় এটুকু তারা জানে না। সম্প্রতি আইন না মেনে কাঁটাতারের বেড়া নির্মাণ ছাড়াও ছোট্ট বিষয়ে অতি উৎসাহী আচরণ দেখিয়েছে বিএসএফ, যা নতুন করে ভাবাচ্ছে সীমান্ত পাড়ের বাসিন্দাদের। আমরা কাজে কামে যাচ্ছি, আমরা গরিব মানুষ, এই জন্য আমাদের ভয় লাগে, আমরা ওদিকে তো যাই না। এই যে বিএসএফ মাঠের ভিতরে এসে বসে আছে কুঁড়ে করে, আগে ছিল না এগুলো, আসতো টহল দিয়ে চলে যেত, আর এখন 24 ঘন্টা বসে থাকছে বর্ডারে। বিশ্লেষকরা বলছেন, বিএসএফের এমন খামখেয়ালি আচরণ সরাসরি সীমান্ত চুক্তির লঙ্ঘন। বাংলাদেশ এবং ভারতের যে সরকার, তারা যে বর্ডার ম্যানেজমেন্টের যে চুক্তিটা করেছে, এবং এই চুক্তিটা উভয় রাষ্ট্র একেবারেই আইন অনুযায়ী যদি প্রয়োগ করে, পাশাপাশি বিএসএফের কাছে এইটা অবশ্যই আদায় করা যে তারা অন স্পট কিলিংয়ের নীতিটা থেকে সরে আসবে। সীমান্ত সুরক্ষা তথা শান্তি প্রতিষ্ঠায় ভিন্ন ভিন্ন কৌশলে কাজ করছে বিজিবি। তবে এর পাশাপাশি এসব অঞ্চলের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নীলমারী সীমান্ত, নওগাঁ। মোহাম্মদপুরের পর এবার কামরাঙ্গীচরে চালু হলো জনতার বাজার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে কিছুটা স্বস্তি দিতে রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে ন্যায্য মূল্যের এমন বাজার তৈরির কথা জানায় ঢাকা জেলা প্রশাসন।
তবে ক্রেতাদের অভিযোগ, বহু পণ্যের সমাহার না থাকায় প্রত্যাশা পূরণ করতে পারেনি বাজারটি। কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকা, মাসখানেক আগেও যেখানে ছিল ময়লার ভাগাড়, এখন সেখানে পরিচ্ছন্ন বাজার। দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষের কথা বিবেচনায় নিয়ে ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগ, যেখানে চাল, ডাল, ডিমসহ নিত্যপণ্য মিললেও নেই পর্যাপ্ত পণ্যের সমাহার। অন্যদিকে এলাকাভিত্তিক বাজারের চেয়ে দাম কিছুটা কম হলেও সন্তুষ্ট নন ক্রেতারা। এখানে 55 টাকা করে কিনেছি, অন্য জায়গায় 60 টাকা। যদি আরও কম দামে পাওয়া যায় তাহলে আশা করি মানুষ এখানে ভিড় করবে। 10 টাকা আর কি কম পাওয়া গেল, এই জন্য আর কি নেওয়া হলো। বাজার থেকে এনে 10 টাকা 5 টাকা সুবিধাই আছে। বাজারে ঠেলা ধাক্কা খাইতে হইব, ঠেলা ধাক্কা থেকে সুবিধা। এখানে আরও মাছ মাংস যদি তুলে, শাক সবজি আর অনেক কিছু তুললে আরও ভালো হবে। উদ্যোক্তারা জানান, শিগগিরই মাছ, মাংস, সবজি সহ আরও কিছু নতুন পণ্য উঠবে এই বাজারে। এতে করে এক ছাতার নিচে সব ধরনের জিনিস পাবেন ক্রেতারা। স্টক শেষ হইলে আবার নতুন স্টকে আবার রেট কমে অথবা বাড়ে, 2-1 টাকা কম বেশি এটা হয়। আমাদের যেই টার্গেটটা হচ্ছে সিন্ডিকেট ভাঙা, তা আমরা যেই দামে বিক্রি করতেছি বাজারে এটা ছিল না, তা আমাদের দেখা দেখি বাজার কমিয়ে দিছে। মানুষ বাড়তেছে, আমাদের এখানকার সেলসও গ্রোথ হচ্ছে। মাছ, মাংস সহ আরও অন্যান্য দ্রব্য আসবে, তবে সেটা আমরা যে মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে আনবো। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রমজানে শুরু হওয়া জনতার বাজার একের কার্যক্রম আপাতত বন্ধ। বাজারের সামনে থাকা ট্রাক স্ট্যান্ডটি অপসারণ সহ চলছে সংস্কার কাজ। এই কনসেপ্টটা সাকসেসফুলি দাঁড়িয়ে গেলে ঢাকা জেলা প্রশাসক জানান, দ্রুতই বড় পরিসরে চালু হবে বাজার দুটি। সিন্ডিকেট ভাঙার যে প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা, অচিরে তার সুবিধা পৌঁছে যাবে সবখানে। কিছু কিছু পণ্য আছে যেগুলোর সাথে বাজার দরের খুব বেশি ডিফারেন্স হবে না, কিন্তু কিছু কিছু পণ্য আছে যেগুলো যখন দাম বাড়তে শুরু করে তখন ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। বিশেষ করে সেই পণ্যগুলোর ক্ষেত্রে জনতার বাজার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। একটা পণ্য কত টাকা দিয়ে ক্রয় করে এবং পরিবহন কস্ট সহ কত টাকা ধার্য করে কত টাকায় বিক্রি হচ্ছে, এটা একটা সোশ্যাল মনিটরিং এমনি থাকবে সবার নজরের সামনে। দুটি বাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড্ডার বড় বেড়াইত বাজার, গুলশানের ঢেলনা মসজিদ মাঠ আর ডেমরা সারুলিয়ায় বসবে পৃথক জনতার বাজার। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা চালক আব্দুল আজিজ বাচ্চুকে হত্যার ঘটনায় মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। রাজধানীর মিরপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক জানান, গেল 16 মে পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে পালিয়ে যায় সিএনজি চোর চক্র। পরে র্যাব 4 এবং র্যাব 9 ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করে, উদ্ধার করে চুরি হওয়া সিএনজি অটোরিকশা। র্যাব অধিনায়ক জানান, চক্রটি সিএনজি অটোরিকশা পরিকল্পিতভাবে ভাড়া করে এমন কাণ্ড চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। আরেক অভিযানে মিরপুরে জমির দালাল শাহিন হত্যাকাণ্ডের ঘটনায় মেহেদি হাসান নামের এক ব্যক্তিকে একটি বিদেশি রিভলভার ও 17 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে র্যাব 4। এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে ঢাকা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে এ ধরনের তথ্য পাই। গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইংয়ের টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ছবি। স্বর্ণপামের জন্য লড়ছে আদনান আল রাজীব পরিচালিত আলী। প্রায় 4500-এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য বিভাগে নির্বাচিত সিনেমাটির 2টি প্রদর্শনী হচ্ছে আজ। কান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী শাহরিন জেবিন। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি মা ছেলের সম্পর্ক, আর এই সম্পর্ককে উপজীব্য করে পরিচালক আদনান আল রাজীব নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য ছবি আলী। 15 মিনিট দৈর্ঘ্যের আলী দিয়ে ইতিহাস গড়েছেন আদনান আল রাজীব।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা পেয়েছে এই ছবিটি। আছে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের দৌড়ে। প্রায় ৪,৫০০ ফিল্ম জমা পড়েছিল, এখান থেকে 11টা ফিল্ম সিলেক্ট হয়েছে। সেখানে 2টা অ্যানিমেশন ফিল্ম আছে, 5 জন উইমেন ডিরেক্টর আছে, বাকি 6 জন মেল ডিরেক্টরস। তো এখান থেকে ইয়াস উই আর লাকি। আমার মনে হচ্ছে ইটস অ্যামেজিং অ্যান্ড ডেফিনেটলি লাকি ইনাফ অ্যান্ড আই ডোন্ট নো, এটা আসলে কোনোভাবে বলে বোঝানো সম্ভব না। ব্যক্তি জীবনের ভেতর দিয়ে একটি অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করা হয়েছে আলী ছবির গল্পে। সহজ সরল সুন্দর ঢঙে উপস্থাপনে তাই ৪,৫০০-এর মধ্যে অফিসিয়াল সিলেকশনের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে এটি। যে ইটস স্টোরি অ্যাবাউট আ মাদার এন্ড আ সান, যারা একটা অদ্ভুত একটা গ্রামে থাকে। এই গ্রামটা অ্যাকচুয়ালি বলবো না বাংলাদেশের কোন একটা গ্রাম, এটা ভেরি রুটেড। দেখে মনে হবে এটা বাংলাদেশ, আবার এই গল্পটা দেখে মনে হবে ইটস আ গ্লোবাল গল্প। শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে আলী ছবির প্রদর্শনী। তার আগে লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশের পরিচালক আদনান আল রাজীব। আলী চলচ্চিত্রটির মাধ্যমে ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে উঠছে বাংলাদেশের পতাকা। এটি যেমন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সম্মানের গৌরবের, ঠিক তেমনি আগামীর দিনের জন্য আশার প্রত্যাশার। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। তহবিল বাতিলের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। বলা হয়, বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী হার্ভার্ডে ভর্তি রয়েছেন তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে, নইলে তারা আইনগত বৈধতা হারাবেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে লিখেছেন, আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। বন্যায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু মানুষ। বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 1,2 মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে শতাধিক স্কুল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করা হয়েছে। বন্যার্তদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্য উত্তর উপকূলের শহর তারি। অঞ্চলটি পরিদর্শনের কথা থাকলেও বন্যার পানি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।